হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে যে ভিডিওটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কলকাতা গেজেট যেটা কালকে বার হয়েছিল, এসএসসি তরফ থেকে যেটা বার করা হয়েছে, সেখানে আপার প্রাইমারির পরীক্ষার প্যাটার্ন, সেখানে কীরমভাবে পরীক্ষা হবে, কী কী এলিজিবিলিটি আছে সেগুলো তো বলাই আছে। তার পাশাপাশি 9, 10 এবং 11, 12-এর যে অফিসিয়াল নোটিফিকেশন বার করেছে, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস নোটিফিকেশানে কী বলবো, আবছা বা অস্পষ্ট মতো আছে, সেগুলো কিন্তু এখান থেকে পড়লে ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য করা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, কারণ এই ভিডিওতে প্রচুর ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি। তার পাশাপাশি এটাও বলবো, যারা টেট রিলেটেড অর্থাৎ আপার প্রাইমারির জন্য প্রিপারেশন করছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে রাজ্য এবং সেন্ট্রাল যে টেটের প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত সাবজেক্টেরই একসাথে প্রিপারেশন করানো অলরেডি শুরু হয়ে গিয়েছে। তার পাশাপাশি যারা এসএলএসটির জন্য প্রিপারেশন শুরু করতে চাইছো, তাদের জন্য বলবো, আমার যেটা সেকেন্ড চ্যানেল রয়েছে, সেখানে এসএলএসটি হিস্ট্রির ওপরে কম্বাইন্ড সিলেবাসের ওপরে অলরেডি ডেসক্রিপটিভ ক্লাস শুরু হয়ে গিয়েছে। খুব শিগগিরই আমি সেখানে এমসিকিউ যে প্যাটার্নে এক্সাম হতে চলেছে তার প্রিপারেশন করতে শুরু করেছি। সেই হিসেবেই বলবো, অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত হও। তার পাশাপাশি ভিডিও ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা একসাথে প্রিপারেশন করতে পারি। তো চলো, গেজেটে কী কী বলা হয়েছে সেগুলো দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছ যে এটা 29 তারিখে এটা প্রকাশ করা হয়েছে। এখানে নোটিফিকেশানে যেগুলো বলা রয়েছে সেখানে হচ্ছে যে অনেক জিনিসই এখানে বলা রয়েছে। সেখানে শুধুমাত্র আমরা যেগুলো মেন যে জিনিসগুলো, সেগুলোই কিন্তু আলোচনা করব। এক্ষেত্রে বলে রাখি, যদি তোমরা কেউ কলকাতা গেজেট বা 9, 10, 11, 12-এর যেটা অফিসিয়াল নোটিফিকেশান, এই পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি সেখানে দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। করে নিয়ে কিন্তু তোমরা সেগুলো নিজেরাও ডিটেলসে বারবার পড়তে পারো। এখানে কি বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার্স মিনস এখানে এর যেটা বলা রয়েছে, আপার প্রাইমারি ফর আপার প্রাইমারি লেভেল ক্লাসেস এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আর ক্লাস 9, 10, 11, 12। অর্থাৎ এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বলতে যাদের কথা বলা হচ্ছে বা যে এক্সামের কথা বলা হচ্ছে, সেখানে আপার প্রাইমারি লেভেলে টিচার এবং 9, 10 এবং 11, 12-এর টিচারদের কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, এবার হচ্ছে বলা হচ্ছে যে নেক্সট কী আছে, আরও অনেক জিনিস আছে, এগুলো আমরা যাচ্ছি না। যেগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে, এবার হচ্ছে আসছে যে নেম, পোস্ট, কোয়ালিফিকেশান, এজ অ্যান্ড ডিসকোয়ালিফিকেশান। দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার। পে স্কেল আমাদের দরকার নেই বলতে, এটা গভর্নমেন্ট যেটা দেয় সেই অনুযায়ী হবে, এতে আলাদাভাবে বলার মতো সেরকমভাবে কিছু নেই। আচ্ছা, এজ লিমিট যেটা বলা হচ্ছে, মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। এবার সেক্ষেত্রে যার যেরকম রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য যেরকম রিল্যাক্সেশন দেওয়া হয়, সেই অনুযায়ী সেটা রিল্যাক্সেশন দেওয়া হবে। ডিসকোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট আনলেস হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। যদি সে ভারতীয় নাগরিক না হয়, তাহলে সে সিলেকশন প্রসেসে থাকতে পারবে না। নো পার্সন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইফ হি ইজ কনভিক্টেড বাই এনি কোড অফ ল। যদি আইনগত তার কোনো সমস্যা থেকে থাকে, তাহলেও সেক্ষেত্রে এক কথা বলা যায়, যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, তাহলেও সে এর মধ্যে আসতে পারবে না। আচ্ছা, এখানে কমিশনের কি ডিউটি আছে, রিজিওনাল কমিশনের কি ডিউটি আছে, এগুলো আমাদের জানা দরকার নেই। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্টে যেটা বলা হচ্ছে সেটা কি, দ্য সেন্ট্রাল কমিশন মে অন রিসিট অফ রিপোর্ট ইন্ডিকেটিভ ভ্যাকান্সি আন্ডার রুলস 7(2)(a) issues a short advertisement through a newspaper in the state in English, Bengali and Hindi and any other languages if necessary, as may be decided by the central commission, and also through the website of the commission। বলছে আপাতত যে নোটিফিকেশান দেওয়া হয়েছে, তাতে বিভিন্ন মাধ্যমে, স্কুলের মাধ্যমে যে পরীক্ষা নেওয়া হবে বা টিচারের যে ভ্যাকেন্সি আছে, সেই অনুযায়ী পরবর্তীকালে যদি এর মধ্যে কিছু চেঞ্জেস আসে, সেটা বিভিন্ন নিউজ পোর্টাল বা কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। ফর্ম অফ অ্যাপ্লিকেশান, the form of application for appointed shall be such as may be determined by the central commission from time to time, and the mode of submission as such form shall be exclusively online.
ফর্ম কিভাবে দেওয়া হবে, কিভাবে ফিল আপ করা হবে, সেগুলো তো অলরেডি আগে যে ভিডিও করেছি সেখানে বলে দিয়েছি। সেখানে 9, 10, 11, 12 কথা বলেই দেওয়া হয়েছে যে 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত চলবে। আপার প্রাইমারি বিষয়ে আপাতত এখনও সেরকম কোনো ডেট ঘোষণা করা হয়নি। এখানে শুধু এজ রিল্যাক্সেশন, কোয়ালিফিকেশান, এজ লিমিট, কিভাবে নাম্বার ডিভিশন হবে সেই নাম্বারগুলো এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, মেথড অফ এসএলএসটি সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন প্যানেল, এখানে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কীভাবে হবে সেখানে সেগুলো বলা রয়েছে। পরীক্ষার মধ্যে এখানে সেরকম কাট অফ নাম্বার, তারপরে নেগেটিভ মার্কিং, সেরম কিছু এখনও পর্যন্ত বলা হয়নি। তবে যদি অনেক সময় কী হয়, এখানে নেগেটিভ মার্কিং নেই, এটা তো জানাই কথা, সবথেকে পজিটিভ ব্যাপার এখানে এটাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে কাট অফ মার্ক বলতে এখানে একটা নির্দিষ্ট মার্কস থাকে। যেমন ধরো প্রাইমারি, আপার প্রাইমারির ক্ষেত্রে 60% থাকে, অর্থাৎ 150, 150 নাম্বারের পরীক্ষা হলে জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে 90 পেতে হয়, তাহলে সে কোয়ালিফাই হয়ে যায়। কিন্তু কাট অফ বলতে কি, যখন সিলেকশন প্রসেসে আসে তখন কিন্তু ওভারঅল যে নাম্বার হয় সেই নাম্বারের ভিত্তিতে, অর্থাৎ হাইয়েস্ট নাম্বার কতটা হচ্ছে, লোয়েস্ট নাম্বার কতটা হচ্ছে, তার ভিত্তিতে নির্দিষ্ট একটা কাট অফ মার্কস, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড মার্কস তৈরি হয়। তার ভিত্তিতেই তারা কিন্তু প্যানেলের মধ্যে সিলেক্টেড হয়। নেক্সট চলে আসছি ভ্যালিডিটি প্যানেল এগুলো তোমরা নিজেরা দেখে নেবে। যেগুলো আমাদের মেন জিনিস কথা সেটা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা আগেও যে অফিসিয়াল নোটিফিকেশানে যেটা বলা হয়েছে সেই জিনিসই এখানে বলেছি। আগের ভিডিওতে যেহেতু 9, 10, 11, 12 এগুলো আমি শেয়ার করেছি, সেগুলো আর এখানে আলাদাভাবে বলছি না। শুধুমাত্র এখানে আমি কিন্তু আপার প্রাইমারি যেটা রয়েছে সেটা বলছি, তোমরা এখানে দেখে নিতে পারো। Educational qualification including professional qualification for selection of assistant teachers for upper primary level of classes in schools. Educational qualifications including professional qualification এর মধ্যে কী কী পড়ছে? এসেনশিয়াল এর মধ্যে পড়ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে, এটা তো প্রথম রয়েছে। On or before the last date of receiving online application, he or she must possess the minimum qualification as prescribed by the NCTE for assistant teacher for upper primary level of classes. যেদিন লাস্ট ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে তার আগে পর্যন্ত যে মিনিমাম যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে সেগুলোকে তার ফুলফিল থাকতে হবে। পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেট to be conducted by appropriate state government of accordance with the guidelines framed by the NCTE for the purpose. স্টেট লেভেলে যে টেট হবে, অর্থাৎ আপার প্রাইমারি ক্ষেত্রে যে আপার প্রাইমারি টেট হবে তাতে অবশ্যই কোয়ালিফাই করতে হবে। এক্ষেত্রে কি বিশেষ করে বলা আছে? ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস in any school having Bengali or English or Hindi or Nepali, Oriya, Santali, Telugu, Urdu as the medium of instruction, as the case may, shall be passed Bengali or English or Hindi, এগুলো অর্থাৎ যে মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করবে তাকে সেই মিডিয়াম অনুযায়ী সে তার ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু তার সিলেকশন প্রসেস হবে। এজ লিমিট কি বলে দেওয়া হয়েছে? এখানে এজ লিমিট 21 থেকে 40 বছর। এক্ষেত্রেও রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য যেরকম এজ রিল্যাক্সেশন থাকে সেরকম থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান কী বলে দেওয়া হয়েছে? মে বি অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য বোর্ড অফ ইকুইভ্যালেন্ট বডিজ, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলা হলো সেগুলো এই কোনো না কোনো লেভেলে তাকে রাখতে হবে। ঠিক আছে? A candidate applying for subject must have passed at least graduation level examination with minimum 300 full marks in the relevant or concerned subject. যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে, আমরা কি জানি আপার প্রাইমারির ক্ষেত্রে দুটো স্ট্রিমে ভাগ হয়, একটা হচ্ছে ম্যাথস অ্যান্ড সায়েন্স আর একটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ। তাহলে সেক্ষেত্রে যারা সায়েন্সের জন্য পরীক্ষা দেবে তাহলে তাদের ম্যাথ বা সায়েন্সের যে সাবজেক্ট আছে সেগুলো তাদের গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাটলিস্ট 300 মার্কসের ওপর তাদের পড়তে হবে, সেখান থেকে স্কোর করতে হবে 300 মার্কসের ওপর, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে যেরকম নাম্বার ডিভাইডেশন থাকে। অন্যদিকে এসএসটির ক্ষেত্রে যারা হবে তারা হিস্ট্রি, পল সায়েন্স, ইকোনমিক্স, আইদার জিওগ্রাফি
এই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো অন্তত 2টো সাবজেক্টের মধ্যে তাদের 300 যে স্কোর আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে তাদের এই 300 স্কোরের উপরে পড়াশোনা করতে হবে, তবেই হবে। আচ্ছা, নেক্সট আসছি যে এবার যেটা ইম্পর্টেন্ট, এখানে আমি এটা আপার প্রাইমারি বললেও এখানে 9, 10 and 11, 12-এর কয়েকটা কথা আমি বলে দেবো। সেটা হচ্ছে কি, যেহেতু পুরো গেজেটে সব বলা হয়েছে, নোটিশে যেহেতু 9, 10, 11, 12-এর এক্সাম প্যাটার্ন এমসিকিউতে হবে এইটুকুনি বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কীভাবে নাম্বার ডিভাইডেশন হবে সেটা কিন্তু সেরকমভাবে কিছু ক্লিয়ার সেখানে বলা হয়নি, সেটা এখানে বলা হয়েছে। সেই জন্য আপার প্রাইমারির পাশাপাশি কিন্তু এখানেও আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো যেটা বলা রয়েছে, প্রথমেই রয়েছে 9, 10 রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড, যেটা হবে 60 মার্কসের। 60 মার্কসের হবে না, এখান থেকে 60 মার্কস ধরা হবে। সেটা 100 নম্বরের হতে পারে, 200 নম্বরের হতে পারে, 300 নম্বরের হতে পারে, 150 নম্বরের হতে পারে, সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার কিছু বলা হয়নি। রিটেন এক্সামিনেশন ওএমআর বেস, তার উপরে 60 মার্কসের ওপরে ক্যারি করা হবে নাম্বারটা। একাডেমিক থেকে নেওয়া হবে, অর্থাৎ কেউ যদি ধরো 100 নম্বরের পরীক্ষা হলো, ঠিক আছে, 100 নাম্বারের মধ্যে কেউ যদি ধরো 50 পেলে, সাপোজ 100 নম্বরের মধ্যে কেউ ধরো 50 পেলে, এটা আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, এটা কেউ ধরে নিও না যে 100-র মধ্যে 60% পেলে পাস করতে হয়, এরকম আমি সেগুলো আসছি না। ধরো 100-র মধ্যে কেউ 50 পেলে, যেহেতু এটার 100 নাম্বার, কারণ অল ওভার যেটা হবে সেটা 100-এর মধ্যে হবে, ঠিক আছে। কিন্তু ধরো রিটিন এক্সামটা হলো 100 নম্বর কি 200 নম্বর, 200 নম্বরে কেউ পেলে হচ্ছে তার 50%, তার মানে সে পেলো কত, 100 পেলে তো। কিন্তু এখানে বলা হচ্ছে 60, ঠিক আছে। আমি আরও ক্লিয়ারভাবে এটা 100-এর ওপর যদি বলে দিই, দেখো ধরো 100 নম্বরের পরীক্ষা হলো, 100 নম্বরে তুমি পেলে হচ্ছে 60, তাহলে 100 নাম্বারটা যখন 60-তে আসছে, তাহলে হচ্ছে এটা 60 হয়ে যাচ্ছে, তাহলে 60% তখন তোমার স্কোর হয়ে দাঁড়ালো কিন্তু 36। আশা করছি বোঝাতে পেরেছি যে ওএমআরে যত নম্বরই পরীক্ষা হোক না কেন, সেটা ওয়েটেজ থাকবে 60, তার উপরে তুমি যা নাম্বার পাবে পার্সেন্টেজ করে 60-র মধ্যে তোমার পার্সেন্টেজটা সেখানে চলে আসবে। নেক্সট আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেখানে থাকবে 10 মার্ক। সেই 10 মার্ক কীরমভাবে হবে, এর আগেও আপার প্রাইমারিতে এরকমভাবেই করা হয়েছিল। যারা 60%-এর ওপরে পাবে তারা 10 out of 10 পাবে, যারা 50 to 60%-এর মধ্যে পাবে তারা 8 মার্কস পাবে, যারা 50%-এর নিচে পাবে তারা 6 মার্কস পাবে, এরকমভাবে দেওয়া আছে। টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 10 মার্ক দেওয়া থাকবে। এটা তো আগেই বলা হয়েছিল যে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন, যাদের টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যারা চাকরিহারা টিচার, তাদের ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য আলাদা ব্যবস্থা করা হবে, হয়তো সেই হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের ওপরে 10 মার্ক থাকবে। ওরাল ইন্টারভিউতে থাকবে 10 মার্ক, ডেমো লেকচার ডেমনস্ট্রেশনে থাকবে 10 মার্ক, ঠিক আছে। এবার হচ্ছে 11-12-এর ক্ষেত্রে 11-12-এর সেই একই, দেখো 60 মার্কস, এডুকেশনাল কোয়ালিফিকেশানে 10 মার্কস, এখানেও সেই একই প্যাটার্ন রয়েছে। টিচিং এক্সপিরিয়েন্সেও 10 মার্কস, ওরাল ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন 10 মার্কস। এবার আসছি আপার প্রাইমারি লেভেলে, যেটা আমাদের এখানকার আলোচনার বা এই ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু। Selection of the post of assistant teacher of upper primary level of classes shall be made on basis of marks obtained on academic score, TET weightage, marks in written examination and marks in oral interview. Academic score এখানেও সেই সেম রয়েছে। টেট ওয়েটেজে এখানে থাকছে হচ্ছে 40 মার্কস। 40 মার্কস দেখো, টেট নর্মালি হয়ে থাকে কত, 150-তে কোয়ালিফাই মার্কস কত হতে হয়, জেনারেলদের ক্ষেত্রে 60%, অর্থাৎ 90। তাহলে এটা যখন 40-তে চলে আসছে, তাহলে 40-র 60% কত হবে, ধরো কেউ 60%ই পেয়েছে, 90 পেয়েছে, ঠিক আছে। ধরি আমি পরীক্ষা দিয়েছি, আমি 150-তে 90 পেয়েছি, তাহলে এটা যখন 40-তে আসবে তখন তাহলে আমার কত আসবে, তখন আমার টেট ওয়েটেজ আসবে কিন্তু 24 আসবে, তো 60%-এ এরকমভাবে হবে। রিটিন এক্সাম ওএমআরে যেটা আসবে তার উপরে থাকবে 25 মার্কস। ওরাল, এবার টেট ওয়েটেজ, রিটিন এক্সামিনেশান,
এটাকে আলাদা আলাদাভাবে ডিভাইড করেছে। ওরাল ইন্টারভিউতে এখানে বেশি করেছে 15 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশনে এখানে 5 মার্কস করেছে, প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সে এখানে 5 মার্কস করেছে। এবার আসছে যে টেট ওয়েটেজ আর রিটেন এক্সাম, এই দুটোর মধ্যে পার্থক্য কী। রিটেন এক্সামে তার মানে নিশ্চয়ই এর মধ্যেও নতুন কিছু প্যাটার্ন এনারা আনতে চলেছেন, কারণ টেটের যে এক্সামের যে রেজাল্ট হবে সেটার ওপরই তো রিটেন এক্সামটা হয়। তাহলে তারা নিশ্চয়ই টেটের ক্ষেত্রে আলাদা বা রিটেন এক্সাম আলাদা আলাদা কিছু আনতে চলেছেন, যেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। সেটা এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয়। আচ্ছা, এরপরে ইন্টারভিউ প্রসেস রয়েছে, আর এগুলো আপাতত আমাদের সেরকমভাবে জানার দরকার নেই। তাহলে নাম্বার ডিভাইডেশন এরকমভাবেই রইল। তাহলে 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে 60 মার্কসের ওপরে হবে, আর আপার প্রাইমারির ক্ষেত্রে হবে টেট ওয়েটেজের ক্ষেত্রে হবে 40 মার্কস, রিটেন এক্সামিনের ক্ষেত্রে হবে 25 মার্কস, ওরাল ইন্টারভিউ 15 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কস এবং প্রায়ার অফ টিচিং এক্সপিরিয়েন্স 5 মার্কস। তাহলে এরমভাবেই কিন্তু নাম্বার ডিভাইডেশন থাকবে, এবং সেই অনুযায়ী নেক্সট কি নোটিফিকেশান আসে সেই অনুযায়ী কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।